Assalamu alaikum and good evening, dear students. Dr. Mirza Sharifuzzaman going to deliver today's lecture on approach to hypocalcemia. Hypocalcemia কি জিনিস? Hypo means low, calcemia calcium. Again আমরা আজকের লেকচারটা আমরা আন্ডারগ্রাজুয়েটকে টার্গেট করে করছি। মূলত বেসিক জিনিসগুলো আমাদের জানতে হবে। আন্ডারগ্রাজুয়েটে এখান থেকে বড়জোর হয়তো শর্ট নোট আসতে পারে হাইপোক্যালসেমিয়া, আর হাইপোপ্যারাথাইরয়েড হিসাবে শর্ট নোট খুব রেয়ারলি আসে। অ্যাজ এ কজ অফ হাইপোক্যালসেমিয়া আমরা হাইপোপ্যারাথাইরয়েড সম্পর্কে যতটুকু জানা ততটুকু আমরা জেনে নিব। এখন হাইপোক্যালসেমিয়া কখন বলবো? যেটা আমাদের যদি সেরাম ক্যালসিয়াম লেস দেন 8.5 মিলিগ্রাম পার ডেসিলিটার হয়, এটা আয়োনাইজ নন আয়োনাইজ হোয়াট এভার মেবি, আমাদের টোটাল ক্যালসিয়ামটা যদি 8.5 এর চেয়ে কমে যায় আমরা সেটাকে হাইপোক্যালসেমিয়া বলছি। এখন আমাদের টোটাল যে ক্যালসিয়ামটা কিভাবে ডিস্ট্রিবিউটেড থাকে আমাদের এটা একটু জানা দরকার। যে আমাদের যতগুলো যত ক্যালসিয়াম আমাদের বডিতে আছে, আমরা একটু পরে আরো ফার্দার দেখব, যে বেশিরভাগ থাকে হলো বোনসে ডিপোজিটেড থাকে। মোস্ট অফ দ্য ক্যালসিয়াম ডিপোজিটেড উইদিন দ্য বোন। এছাড়া কিছু পরিমাণ আদার ইন্ট্রাসেলুলার calcium, around 1% of the total body calcium in intracellular, especially in skeletal muscle. Skeletal muscle is a sarcoplasmic reticulum যেটা বা endoplasmic reticulum যেটা, সেটাতে স্কেলেটাল মাসেলের ক্যালসিয়াম স্টোর থাকে। যে স্কেলেটাল মাসেলের কন্ট্রাকশনের যে ক্যালসিয়ামটা সোলি সার্কোপ্লাজমিক রেটিকুলাম থেকেই ডেলিভারি হয়, সেটা প্লাজমা ক্যালসিয়ামের উপর ডিপেন্ডেন্ট না। এছাড়া 0.1% অফ দ্য টোটাল বডি ক্যালসিয়াম দ্য এক্সট্রাসেলুলার ফ্লুইড। আমরা যে মূলত এই পোরশনটা নিয়ে আজকে পড়ালেখা করব। এই যে যতটুকু এক্সট্রাসেলুলার ফ্লুইডে আছে বা বডি ফ্লুইডে আছে, স্পেশাল প্লাজমাতে আছে, তার 50% থাকে আয়োনাইজড হিসাবে, ফ্রি ক্যালসিয়াম হিসাবে, আয়োনাইজড ক্যালসিয়াম হিসাবে থাকে, যেটা দিস ইজ দ্য অ্যাক্টিভ ফর্ম অফ ক্যালসিয়াম, যেটা আমাদের বিভিন্ন ফিজিওলজিক্যাল অ্যাকশন শো করে এবং এটা ডিফিউজলি ক্যাপিলারিতে ট্রান্সমিট পাস করতে পারে। রেস্ট আর বাউন্ড, বাউন্ডের মধ্যে দুইটা অংশ আছে, একটা হলো প্রোটিন বাউন্ড আর একটা হলো আদার অ্যানায়ন বাউন্ড। আদার অ্যানায়ন যেমন ফসফেট, সাইট্রেট ইত্যাদি ইত্যাদি যত অ্যানায়ন আছে সেগুলোর সাথে বাউন্ড অবস্থায় থাকে। এটার ইম্পর্টেন্স কি আমরা একটু পরেই জানবো। এখন আমরা কি মেজার করি? ক্যালসিয়াম যে মেজার করি, যে টোটাল ক্যালসিয়াম আমরা যখন মেজার করি ভেনাস ব্লাডে আমাদের ইউজুয়ালি টোটালটা একদম যে প্রোটিন বাউন্ড, আয়ন বাউন্ড টোটালটা মেজার্ড হয়। এখন যদি কারো মনে করি আমরা জাস্ট একটা ফ্র্যাকশন, সে আয়োনাইজ প্রপোর্শনটা পরিমাণটা ঠিক আছে, বাট অ্যালবুমিন কমে যাওয়ার জন্য এই পোর্শনটা কমে গেছে, হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে যে টোটাল ক্যালসিয়াম কমে যায়। আমার টোটাল ক্যালসিয়াম লো পাচ্ছি, বাট ইটস ফলসলি লো বিকজ আমার আয়োনাইজ ক্যালসিয়াম প্রপোর্শনটা ঠিক আছে। বডি যদি আয়োনাইজ ক্যালসিয়াম প্রপোর্শন ঠিক থাকে, বডি নর্মালি ফাংশনিং করবে এবং আমাদের যে ক্যালসিয়াম হোমিওস্টেসিসটা এটাও মেনটেন করে আসলে আয়োনাইজড ক্যালসিয়াম। এই জন্যে যদি কারো ক্যালসিয়াম লো থাকে, ফলসলি ক্যালসিয়াম লেভেল মেজারমেন্টে লো আসবে, সেটাকে আমরা কারেকশন করে নেই ক্যালকুলেট করে, যেটা হলো 40 গ্রাম আমাদের স্ট্যান্ডার্ড অ্যালবুমিন। 40 গ্রামের নিচে সোজা হিসাবের জন্য, এটা আসলে অঙ্ক অনেক জটিল, আমাদের রুল অফ থাম্ব একটা সহজ জিনিস মনে রাখবেন যে 40-এর নিচে, 40 গ্রাম পার লিটারের নিচে প্রতি 1 গ্রাম লো এর জন্য 0.1 মিলিগ্রাম অ্যাড করতে হবে। অ্যাকচুয়ালি 0.1 আর একটু কম, 0.08 মনে রাখার সহজ সুবিধার জন্য 40-এর নিচে 1 গ্রামের জন্য 0.1 অ্যাড। তার মানে আমরা একটা এক্সাম্পল দিই, যেমন একটা পেশেন্টের ক্যালসিয়াম সে ধরে নেই আমরা 8, তার অ্যালবুমিন আছে ধরে নেই 35 গ্রাম পার লিটার, তাহলে তার কারেক্টেড ক্যালসিয়াম কত হবে? তাহলে 35 আছে অ্যালবুমিন, আমরা বললাম 40 থেকে কত কম? 5 কম, প্রতি 1-এর জন্য 0.1, মানে এই 5-এর জন্য 0.5 অ্যাড, তার মানে তার কারেক্টেড ক্যালসিয়াম হবে 8.5। ক্লিয়ার কিনা? আসলে এইসব জিনিসগুলো এই ফেস টু ফেস হলে অনেক ভালো হইতো, বোর্ড ইউজ করতে পারলে ভালো হইতো। তারপরে আমরা আবার সেকেন্ড একটা এক্সাম্পল দিই, মনে রাখার চেষ্টা করি। 40-এর নিচে 1-এ 1, অ্যাকচুয়ালি 1-এ 0.8, যেমন একজনের সে A1C ক্যালসিয়াম, মেজার্ড ক্যালসিয়াম, টোটাল ক্যালসিয়াম ধরে নিই আমরা
7.5 এবং তার অ্যালবুমিন ধরে নেই আমরা 38। তাহলে আমরা 40-এর নিচে কত কম আছে? 2 কম, তার মানে যোগ হবে কত? 0.2। যা ছিল ক্যালসিয়াম মেজার তার সাথে 0.2 অ্যাড, যেটা হয় সেটা অ্যাকচুয়ালি 0.16। তাহলে এই হলো আমাদের কারেক্টেড। তবে যদি অ্যালবুমিন আনডিউলি লো থাকে সেক্ষেত্রে আমাদের আসলে আয়োনাইজ ক্যালসিয়ামটাই মেজার করতে হবে। আমরা এই আয়োনাইজ ক্যালসিয়াম আমরা এই যে আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস যে অ্যানালাইজার মেশিন ইউজ করি, সেখানে যে ক্যালসিয়ামটা মেজার করা হয় এটা ইউজুয়ালি আয়োনাইজড ক্যালসিয়াম। অ্যাকচুয়ালি এটাই হলো ফাংশনিং ক্যালসিয়াম এবং এটাই হলো সবচেয়ে অ্যাকুরেট মেজারমেন্ট। এখন ক্যালসিয়াম হোমিওস্টেসিস। হোমিওস্টেসিস মানে আমরা আগেই জানি যে যেটা বডির কন্ডিশনটাকে স্ট্যাটিক মেনটেন করা। কোথায় কোথায় কেমন করে থাকে আমাদের সোর্সটা কি? আমরা ডায়েট থেকে আসে ক্যালসিয়াম, এটা হলো এক্সট্রাসেলুলার ফ্লুইড ক্যালসিয়াম। আমাদের সোর্স হলো ডায়েট থেকে আসে, বোনস থেকে আসে, আবার বোনসে ডিপোজিশন হয়, কিডনি দিয়ে এক্সক্রিট হয়, কিডনি দিয়ে রিঅ্যাবজর্পশন হয়, স্কিন দিয়ে কিছুটা এলিমিনেটেড হয় থ্রু সোয়েট, স্টুলের সাথে কিছুটা বের হয়ে যায় এবং সেলের সাথে ইন্টারসেলুলার সাথে একটা এক্সচেঞ্জ মেনটেন করে। এটা হলো আমাদের নর্মাল ইউজুয়ালি অ্যারাউন্ড 800 মিলিগ্রাম ক্যালসিয়াম আমরা ডায়েটারি ক্যালসিয়াম খেয়ে থাকি এবং তার 600 মিলিগ্রাম স্টুলে লস হয়, আর বাকিটুকু আদার মেথডে লস হয়, কিছুটা ইউরিনে লস হয়, কিছুটা সোয়েটে লস হয়। হলো টোটাল আমাদের ইনটেক আউটপুট ব্যালেন্স। এটা কোথায় যাচ্ছে? মানে আমাদের এক্সট্রাসেলুলার ফ্লুইড ভলিউম, আমাদের টোটাল অ্যামাউন্ট অফ ক্যালসিয়াম ইজ অ্যারাউন্ড 1000 মিলিগ্রাম, যেটা বোনের সাথে অ্যারাউন্ড 500 মিলিগ্রাম ডেইলি টার্ন ওভার হয়, মানে বোনে ডিপোজিশন হয়, বোন থেকে আবার রিজার্ভশন হয়। আচ্ছা, তো এই হলো মোটামুটি আমাদের ক্যালসিয়াম হোমিওস্টেসিস। এই হোমিওস্টেসিসটা কারা রেগুলেট করে? এই রেগুলেশন বুঝলে আমাদের টোটাল হাইপোক্যালসিয়ামে পড়া শেষ। আমাদের জাস্ট হোমিওস্টেসিস এই রেগুলেশনটা বুঝতে হবে। আমরা জানি যদি ক্যালসিয়াম লো হয় আমাদের ক্যালসিয়াম সেন্সিং যে জিনিসটুকু আছে, যে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডে ক্যালসিয়াম সেন্সিং রিসেপ্টর আছে, দে স্টিমুলেট সিক্রেশন অফ প্যারাথরমোন। সেই প্যারাথরমোন কি করছে? বোন থেকে ক্যালসিয়াম রিজর্পশন করছে এবং কিডনি থেকে দুইটা কাজ করছে, ক্যালসিয়াম রিজর্পশন করছে এবং ভিটামিন ডি অ্যাক্টিভেশন করছে। সেই ভিটামিন ডি মানে 1 হাইড্রোক্সিলেজ ভিটামিন ডি অ্যাক্টিভেশন করছে, সেই ভিটামিন ডিটা গাট থেকে ক্যালসিয়াম এবং ফসফরাস রিঅ্যাবজর্পশন করছে। তাহলে এই হলো আমাদের টোটাল ক্যালসিয়াম রেগুলেশন। তাহলে কি কি জিনিস কাজ করছে এখানে রেগুলেশনের জন্য? প্যারাথরমোন যেটা বিভিন্নভাবে বাড়াচ্ছে, কিডনি যেটা ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন করছে এবং ভিটামিন ডি অ্যাক্টিভেশন করছে, যেটা ফার্দার ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন করতেছে। এখন আসি আমাদের এই টোটাল ক্যালসিয়াম পুলটা কিভাবে থাকে। ক্যালসিয়াম পুলটা থাকে হচ্ছে হলো সেরামে ফ্রি ক্যালসিয়াম মানে আয়োনাইজ ক্যালসিয়াম হিসাবে, অ্যালবুমিনের সাথে বাউন্ড হিসাবে থাকে এবং আদার কিছু অ্যানায়নের সাথে বাউন্ড থাকে, এটা আমরা একটু আগেই পড়েছি। এই হলো আমাদের নর্মাল ক্যালসিয়াম। এখন এই ক্যালসিয়ামটা আমাদের কেন দরকার হয়? আমরা জানি যে মাসেল কন্ট্রাকশনের জন্য একটা এসেনশিয়াল কম্পোনেন্ট, নিউরোট্রান্সমিটার এবং গ্ল্যান্ডুলার রিলিজ, যে কোনো ভেসিকুলার সিক্রেশনের জন্য ক্যালসিয়াম দরকার হয়। এই ক্যালসিয়াম কি করে? ভেসিক্যালকে সেল মেমব্রেনের সাথে ফিউজ করে এবং কন্টেন্ট রিলিজ করে। এটা নিউরোট্রান্সমিটার হোক বা এক্সোক্রাইন এন্ডোক্রাইন গ্ল্যান্ড যেখানেই হোক, এখানে একটা অত্যন্ত জরুরি রোল প্লে করে। হার্টের কন্ডাকটিভ সিস্টেমে যেটা আমরা জানি যে নর্মাল মেমব্রেন ডিপোলারাইজেশন, আমরা একটু ফিজিওলজি রিভিউ করি, যে নর্মাল যে মেমব্রেন ডিপোলারাইজেশন হয় বা এজেকশন পটেনশিয়াল মেইনটেইন হয়, দিস ইজ ডিউ টু সোডিয়াম। আমি আসলে ইলেক্ট্রোলাইটের উপর একটা ক্লাস নিব ভবিষ্যতে, ইলেক্ট্রোলাইটের বেসিক আইডিয়াটা ক্লিয়ার হওয়া দরকার। তো এই যে এটা মানে সোডিয়াম ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল দিয়ে অ্যাকশন পটেনশিয়াল ইনিশিয়েট হয়, বাট কন্ডাকটিভ সিস্টেম ইউজেস ক্যালসিয়াম ইনস্টেড অফ সোডিয়াম। তার মানে এটা একটা অত্যন্ত জরুরি কন্ডাকটিভ সিস্টেমের জন্য। ক্যালসিয়াম অল্টার্ড হলে আমাদের হার্টের কন্ডাকটিভ সিস্টেম ভীষণভাবে এফেক্টেড হবে। তার জন্য কি ইফেক্ট হবে আমরা পরে আসছি। শুধু কন্ডাকটিভ সিস্টেম না, মায়োকার্ডিয়াক মাসেল যেগুলা, মাসেলটাও এই যে আমাদের যে প্লেটু পোটেনশিয়াল, আমাদের যে মায়োকার্ডিয়াল অ্যাকশন পটেনশিয়ালে আমরা করেছি যে নর্মাল অ্যাকশন পটেনশিয়াল থেকে একটু ডিফারেন্ট, যে রিপোলারাইজেশন ফেজে প্লেটু ফেজ তৈরি হয়। ক্যালসিয়াম ইজ রেসপন্সিবল ফর দিস প্লেটু ফেজ।
ক্যালসিয়াম একটা ক্লটিং ফ্যাক্টরের একটা ইম্পর্টেন্ট ক্লটিং ফ্যাক্টর, ফ্যাক্টর 4, যেটা এই ক্লটিং ফ্যাক্টর অ্যাক্টিভেশনের মাল্টিপল এনজাইমেটিক অ্যাক্টিভিটিকে পোটেনশিয়েট করে অ্যাজ এ কোফ্যাক্টর। এছাড়া বোনের ইন্টিগ্রাল পার্ট হিসেবে ক্যালসিয়াম অত্যন্ত জরুরি। দিস ইজ দ্য ফাংশন অফ ক্যালসিয়াম। এখন এই ক্যালসিয়াম কেন কমে যাচ্ছে, আমরা জাস্ট এই রেগুলেশনটা একটু চিন্তা করি যে প্যারাথরমোন এটা বাড়াচ্ছে, কিডনি সেটাকে বাড়াচ্ছে এবং কিডনি ভিটামিন ডি অ্যাক্টিভেশন করছে, যেটা বেটা অ্যাবজর্পশন করছে, এবং সেই ক্যালসিয়াম এখানে বডিতে ডিস্ট্রিবিউটেড হয়, মানে সেরামে থাকে, অ্যালবুমিনের সাথে বাউন্ড, ফসফেট বা আদার অ্যানায়নের সাথে বাউন্ড এবং ক্যালসিয়ামের সাথে বাউন্ড। জাস্ট এই পিকচারটা মনে রাখতে পারলে আমাদের টোটাল পড়া শেষ। তাহলে কেন হইতে পারে, যদি প্যারাথাইরয়েড কমে যায়, হাইপোপ্যারাথাইরয়েড হয়, তাহলে সেই ক্যালসিয়াম রিজর্পশন হবে না, হাইপোক্যালসেমিয়া হবে। যদি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয়, এটা আসলে হাইপোপ্যারাথাইরয়েডের অনেক কারণ, আমাদের কারণ এখন আমরা হয়তো ডিটেইলে যাব না। ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয় বা ভিটামিন ডি যদি অ্যাক্টিভেশন না হয়, অনেক কারণেই হয়, তার হাইপোক্যালসেমিয়া হবে। ক্যালসিয়াম লেস ইনটেক এবং ম্যাল অ্যাবজর্পশন, এটার কজ আসলে খুব রেয়ার, তারপরেও হইতে পারে, স্পেশালি বাচ্চাদের ক্ষেত্রে হাইপোক্যালসেমিয়া করতে পারে। রেনাল ফেলিওর হলে অনেকভাবে আমরা এই যে দেখলাম যে ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন হবে না, এবং একই সাথে যে আলফা হাইড্রোক্সিলেজ ভিটামিন ডি অ্যাক্টিভেশন করে সেটা হবে না, যার জন্য হাইপোক্যালসেমিয়া হবে। যে অ্যালবুমিনের সাথে ক্যালসিয়াম বাউন্ড থাকে, অ্যালবুমিনের পরিমাণ যদি কমে যায়, তাহলে টোটাল ক্যালসিয়ামের পরিমাণ, টোটাল ক্যালসিয়াম পুল কমে যাচ্ছে। এবং একই সাথে অ্যালকালোসিস যেটা হলে যেটা হয়, অ্যালবুমিন ক্যালসিয়ামকে বেশি বেশি বাউন্ড করে ফেলে। তার জন্য আয়োনাইজ পোর্শন, এখানে একটা ইম্পর্টেন্ট মজার জিনিস, যে অ্যালকালোসিসে কিন্তু টোটাল ক্যালসিয়াম ঠিক থাকে, মানে জাস্ট এই ফ্রি পোর্শনটা অ্যালবুমিনের সাথে বাউন্ড হয়, এটা হলো ইম্পর্টেন্ট। যে টোটাল বডি ক্যালসিয়াম ঠিক থাকে, বাট আয়োনাইজ প্রপোর্শন কমে যায়, যার জন্য পেশেন্ট সিমটোমেটিক হয়। আচ্ছা, আর কেন হইতে পারে, যদি ক্যালসিয়াম ফ্রি ক্যালসিয়াম, যেটা আয়োনাইজ ক্যালসিয়াম ছিল, আমরা একটু আগে বলেছি, এটা মেমব্রেন দিয়ে এক্সচেঞ্জ হইতে পারে, সুতরাং এটা যদি যে কোনো জায়গায় ডিপোজিশন হতে পারে, যেমন কি হাংরি বোন সিনড্রোম। আমরা এটা খুব রেয়ার জিনিস, আমরা এত বেশি এখানে জানবো না। যে নাম থেকে বোঝা যাচ্ছে বোন হাংরি, বোন খেয়ে ফেলেছে বেশি বেশি, স্পেশালি হাইপার, আমরা মনে হয় এটা সম্পর্কে একটু বলেছিলাম হাইপার প্যারাথাইরয়েড যখন পড়িয়েছিলাম। হাইপার প্যারাথাইরয়েডের সময় প্যারাথাইরয়েডেক্টমি করলে যেটা হয়, বোন হাইপার প্যারাথাইরয়েড কি করেছিল, বোনসকে বেশি বেশি ক্যালসিয়াম রিলিজ করতে বাধ্য করেছিল। তো যখন আমরা হাইপার প্যারাথাইরয়েড উইথড্র করেছি, বোন এবার প্রতিশোধ নেবে, বোন সেটাকে আবার ফেরত নেবে। হঠাৎ করে ম্যাসিভ ক্যালসিয়াম ডিপোজিটেড হয় উইদিন দ্য বোন, দ্যাট উইল লিড টু সাডেন সিভিয়ার হাইপোক্যালসেমিয়া, একটা ডেঞ্জারাস কন্ডিশন। ম্যাসিভ ট্রান্সফিউশন হলে যেটা হবে, এই ক্যালসিয়াম ওই সাইট্রেটেড ব্লাড, আমাদের ট্রান্সফিউশনের যে অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজ করি, সেটার সাথে বাউন্ড হয়ে ক্যালসিয়াম, আয়োনাইজ ক্যালসিয়াম কমে যাবে। প্যানক্রিয়াটাইটিসের একটা কন্ডিশন, যেখানে প্যানক্রিয়াটিক ফ্যাট নেক্রোসিস, আমরা জানি যে প্যানক্রিয়াসের যে ওখানে যে ফ্যাট রিলিজ হয়, ফ্যাটি অ্যাসিড রিলিজ হয়, তার সাথে ক্যালসিয়াম সল্ট হিসাবে ক্যালসিয়াম সোপ ডিপোজিট হয়, তার জন্য প্লাজমা ক্যালসিয়াম হয়ে যাচ্ছে এবং ক্যালসিয়াম কমে যাচ্ছে। এছাড়া যদি কোনো কারণে ফসফেট এক্সেস হয়, ঠিক অ্যালবুমিন এক্সেস হলে যে ঘটনা ঘটবে, বা অ্যালবুমিন লো হলে যে ঘটনা ঘটবে, যে ফসফেট যদি এক্সেস হয়, এই ক্যালসিয়ামটা ফসফেট নিউট্রালাইজ করবে বা ডিপোজিট করবে, সেটা ঠিক আরেকটা কন্ডিশন যেটা টিউমার লাইসিস সিনড্রোম, সেটাও মূলত ফসফেট এক্সেস হওয়ার জন্য এই ঘটনাটা ঘটে। তাহলে দিস আর দ্য কজ অফ হাইপোক্যালসিমিয়া, জাস্ট আমাদের রেগুলেশনটা মনে রাখলে মোর দ্যান এনাফ, জাস্ট ওই কথাটাই। এখন হাইপোক্যালসিমিয়া হলে কি সিমটম হবে, আমাদের আন্ডার গ্রাজুয়েটের জন্য এই একটা কথা মনে রাখতে পারলেই হবে, আমাদের কার্পোপ্যাডাল স্পাজম হয়, স্ট্রাইডর কনভালশন, স্পেশালি বাচ্চাদের। অ্যাডাল্টদের ইউজুয়ালি স্ট্রাইডর কনভালশন হয় না। টিপিক্যাল ক্লাসিক যে কার্পোপ্যাডাল স্পাজম, এবং এটার আরেক নাম হচ্ছে টিটানি। টিটানি সম্পর্কে আরেকটু জানতে চাই ছাড়া, যে টিটানিতে আসলে তার পজিশনটা কেমন হয় একটু জানতে হবে। যে আমাদের এখান থেকে একদম রিস্ট জয়েন্ট থাকে ফ্লেক্সড, মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট থাকে ফ্লেক্সড, ইন্টারফ্যালেঞ্জিয়াল থাকে এক্সটেন্ড, এবং থাম্ব থাকে অ্যাডাক্টেড। দিস ইজ দ্য টিপিক্যাল পিকচার অফ টিটানি। এই জিনিসটুকু খুবই জানতে চায় স্যাররা, যে টিটানিতে মানে কেমন হয়। আর কার্পো প্যাডাল, কার্পো মিন্স হাত, কার্পাল বনে, প্যাডাল হলো পায়ে, হাত এবং পায়ে স্পাজম হয়, স্ট্রাইডর হয়, কনভালশন। এখানে একটা জিনিস একটু ফিজিওলজি রিভিউ করি, আসলে পিকচার দেয় না এগুলো, এগেন
মানে ফেস টু ফেস ক্লাস হলে আসলে বোর্ড ইউজ করতে পারলে যে জিনিসগুলো খুব ভালো বোঝানো যায়। যে আমরা একটু আগে বললাম যে ক্যালসিয়াম মাসেল কন্ট্রাকশনের জন্য দরকার হয়, তাহলে ক্যালসিয়াম লো আমাদের এখানে কেন বেশি হচ্ছে? তো স্পাজম হওয়ারই কথা না। যে জিনিসটুকু আমরা একটু ফিজিওলজি যদি রিভিউ করি, আসলে ফিজিওলজি বোঝা খুব দরকার। এই কারণে আমরা একটু যদি মনে রাখার চেষ্টা করি যে ডিপোলারাইজেশন হয় কেন? ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল ওপেন হওয়ার জন্য। আয়োনাইজ ক্যালসিয়াম কি করে? এই ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলকে বন্ধ করে রাখে সব সময়। তাহলে এই বন্ধ যখন আয়োনাইজ ক্যালসিয়ামটা কমে গেল, তাহলে এই বন্ধ থাকছে না, ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল অটোমেটিক্যালি ওপেন, সেল ডিপোলারাইজড হবে এবং এক্সাইটেবল টিস্যুর সিমটম গুলো হবে। এই জন্য মানে ক্যালসিয়াম অ্যাকচুয়ালি অ্যাজ এ মেমব্রেন স্টেবিলাইজার, লাইক দ্যাট অফ পটাশিয়াম এন্ড ম্যাগনেসিয়াম, ইটস মেমব্রেন স্টেবিলাইজার। তার মানে ক্যালসিয়াম ডিফেক্ট যদি কারো হয়, তার সিমটম হবে কি? এক্সাইটেবল টিস্যুর সিমটম। এক্সাইটেবল টিস্যু কি কি আছে? মাসেল, মানে স্কেলেটাল মাসেল, স্মুথ মাসেল, কার্ডিয়াক মাসেল, হ্যাঁ, এবং নার্ভ, এই রিলেটেড সিমটম গুলো হবে। আর আমরা যদি সোডিয়ামের কথা চিন্তা করি, আমরা ইলেকট্রোলাইট পড়বো ইনশাআল্লাহ। সোডিয়ামের কথা চিন্তা করি, সোডিয়াম ইজ ভলিউম এন্ড অসমো রেগুলেটর। তার মানে যদি সোডিয়াম অ্যাবনর্মালিটি হয়, পেশেন্টের অসমোটিক শিফটের জন্য অসমোটিক সিমটম হবে। আমরা পরে আসবো, যেটা আমার আজকে পড়ার বাইরে। যেটা বলছিলাম যে ক্যালসিয়াম অ্যাবনর্মালিটি হলে আমাদের সিমটম হবে এক্সাইটেবল টিস্যুর সিমটম। ঠিকই, মাসেল মানে স্কেলেটাল মাসেল, কার্ডিয়াক মাসেল, স্মুথ মাসেল এবং নার্ভের। কি কি হবে? দিস ইজ টিপিক্যাল পিকচার, কার্পোপ্যাটাল স্পাজম বা টিটানি স্ট্রাইডর কনভালশন। বড়দের ক্ষেত্রে যেটা হয়, বড়দের ক্ষেত্রে এরকম টিপিক্যাল স্ট্রাইডর কনভালশন বা ইভেন স্পাজম অত কমন না। যেটা হয়, এই যে নার্ভ নিউরোলজিক্যাল ডিসফাংশন হয়, সার্কামোরাল নামনেস, মুখের চারপাশ দিয়ে একটু নাম ফিল করে, প্যারিস্থেসিয়া হয়, মাসেল ক্র্যাম্প হয়। দিস আর দ্য কমন। এছাড়া কিছু রেয়ার হতে পারে, অ্যাংজাইটি, ডিপ্রেশন, এগুলো নন স্পেসিফিক ফিচার। তো আমরা যেটা করতে পারি, অনেক সময় যে পেশেন্টের আছে মানে হাইপোক্যালসেমিয়া, বাট ইটস নট ওভার্ট, তার সিমটমটা ওভার্ট না, আমরা এই হিডেনটাকে ওভার্ট করতে পারি কিছু সাইন দেখে। দুইটা সাইন, ভোস্টেক্স সাইন্স এবং ট্রজিউস সাইন। ভোস্টেক্স সাইন্সটা হচ্ছে হলো আমরা যে ফেসিয়াল নার্ভের এক্সিটে, এখানে যেখানে আমরা জাইগোম্যাটিক আর্চের জাস্ট নিচে যদি ট্যাপ করি, দ্যাট উইল টুইস্ট দ্য ফেসিয়াল মাসেল। ইজ নন স্পেসিফিক, এটা আসলে স্পেসিফিসিটি কম, আরো এমনিতেও হইতে পারে। তারপরে এটা একটা সাইন। ট্রজিউস সাইনটা রিলেটিভলি মোর স্পেসিফিক, যেটাতে আমরা যদি সিস্টোলিক প্রেশারের উপরে ব্লাড হাত রাখি, সেক্ষেত্রে এখানকার যে আয়নিক শিফট হয়, মানে অ্যাসিড বেস চেঞ্জের জন্য, মানে আয়োনাইজ প্রপোর্শন অফ ক্যালসিয়াম কমে যায়, যার জন্য পেশেন্টের হিডেন টিটানি উইল বিকাম ওভার টিটানি। এছাড়া কতগুলো রেয়ার নন স্পেসিফিক সিমটম, এগুলো আমাদের না জানলেও চলবে। আমাদের আন্ডার গ্রাজুয়েটে শুধু একটা জিনিস জানলে চলবে, হাইপোক্যালসিয়ামে কি হয়, টিটানি, ব্যাস। এরপরে বাকিটুকু যতটুকু বলতে পারো মোর দেন এনাফ। কি কি মেন্টাল কনফিউশন, ডিসওরিয়েন্টেশন, আমরা আগেই বললাম যে যেহেতু এক্সাইটেবল টিস্যুর সমস্যা হয়, তার জন্য এগুলোর সিমটম কিছু হয়। এছাড়া যতগুলো স্কেলেটাল কম্পোনেন্ট গুলো আছে, সবগুলোতে হলো ক্যালসিয়াম একটা এসেনশিয়াল পার্ট। তার মানে তার নেইল, এনামেল, এগুলোতে সমস্যা হবে, এবং একটোডার্মের প্রবলেম হবে, কিছু একটোডার্মাল ডিসপ্লাসিয়া হবে, হেয়ার গুলো ব্রিটল হবে, নেইল ব্রিটল হবে। এই হলো আমাদের মোটামুটি, এগুলো রেয়ার, অত না জানলে চলবে। আমরা আগেই বললাম যে যেহেতু এটা এক্সাইটেবল টিস্যু সিমটম করে, স্মুথ মাসেলের সিমটমও করবে, কিছু ডিসফেজিয়া হবে, ডিসনিয়া হবে, কার্ডিয়াক প্রবলেম হবে, মানে যেহেতু আমরা একটু আগে বললাম যে নর্মাল ডিপোলারাইজেশন করেই হচ্ছে হলো ক্যালসিয়াম। যদি ক্যালসিয়াম না থাকে, এই ডিপোলারাইজেশনটা স্লো হবে, যার জন্য আমাদের কার্ডিয়াক যে কিউটি ইন্টারভেলটা ইন্ডিকেট করে হলো ভেন্ট্রিকুলার ইভেন্টস টোটাল, বোথ ডিপোলারাইজেশন এবং রিপোলারাইজেশন। তাহলে যেহেতু এই প্রসেসগুলো স্লো হচ্ছে, তাহলে কিউটি প্রলঙ্গেশন হবে, হ্যাঁ, এবং সেকুয়েল হিসেবে হার্ট ফেলিওর বা কার্ডিওমায়োপ্যাথি হতে পারে। হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট যে জিনিসটুকু আমাদের জানতে হবে, যে আমরা আগে পড়েছি যে ক্যালসিয়াম যদি এক্সেস বডিতে হয়, দ্যাট উইল বি ডিপোজিটেড। এটাকে আমরা বলি কি, মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন। যে যদি এক্সেস ক্যালসিয়াম হয়, মনে রাখো, ক্যালসিয়াম বেশি হলে সেটুকু জমবে বিভিন্ন জায়গায়। দিস ইজ
metastatic calcification. Actually, it's not that excess calcium that causes deposition. Rather, আমাদের ক্যালসিয়াম গুলো ডিপোজিট হয় আসলে ফসফেটের সাথে. It is calcium and phosphate product that determines the amount of deposition. মানে হচ্ছে হলো যদি এক্সেস ক্যালসিয়াম হয় বা এক্সেস ফসফেট হয়, যে কোনোটা দুইটার গুণফল যত বেশি, এই টিস্যুতে ডিপোজিশন হওয়ার ঝুঁকি তত বেশি। হাইপোপ্যারাথাইরয়েডিজমে যেটা হয়, আমাদের আসলে এগুলো একটু আলোচনা করে নেওয়া দরকার ছিল। প্যারাথরমোন কি করে? প্যারাথরমোনটা সোজা কথায় ক্যালসিয়াম বাড়ায়, আমরা এটুকু বলেছি, একই সাথে সে ফসফেটকে কমায়। তার মানে যদি হাইপোপ্যারাথাইরয়েড হয় তখন উল্টা ঘটনা ঘটবে, ক্যালসিয়াম উইল বি লো অ্যান্ড ফসফেট উইল বি হাই। সো ক্যালসিয়াম অ্যান্ড ফসফেট প্রোডাক্ট উইল বি হাই। তাহলে এক্সেস ক্যালসিয়াম অ্যান্ড ফসফেট প্রোডাক্ট হলে কি হবে? বিভিন্ন টিস্যুতে ক্যালসিয়াম ডিপোজিশন হবে। কমনলি যেটা হয় বেজাল গ্যাংলিয়া। তো বেজাল গ্যাংলিয়ার কাজ কি? আমাদের এক্সট্রাপিরামিডাল সিম্পটম কন্ট্রোল করে। তার মানে কি? এই যে অ্যাবনর্মাল যে কোরিওঅ্যাথলেটিক মুভমেন্ট, ডিস্টোনিয়া, এক্সট্রাপিরামিডাল সাইন, পার্কিনসনিজম, এই সিম্পটম গুলো পেশেন্টের হবে। এছাড়া আদার টিস্যুতে সেরিব্রাল কর্টেক্স সেরিবেলামে হতে পারে, যার জন্য পার্সোনালিটি ডিসঅর্ডার, সিজার হতে পারে। হ্যাঁ, তো এই হলো হাইপোপ্যারাথাইরয়েডিজমের অ্যাডিশনাল ফিচার, যে হাইপোক্যালসিমিয়ার সিম্পটম ছাড়াও এই ঘটনাগুলো ঘটতে পারে। বস্টিক সাইন একটু আগে আমরা বললাম যেটা, যে এখানে যদি আমরা করি সেক্ষেত্রে ফেসিয়াল মাসেল টুইচিং হবে। চোজিউস সাইন যেটা আমরা বললাম, যে 3 মিনিট যদি আমরা সিস্টোলিক প্রেসারের উপরে কাপ বেঁধে রাখি তাহলে টিটানি অ্যাপিয়ার করবে। এবং আমরা আগেই বললাম যে টজিউস সাইন ইজ মোর স্পেসিফিক দ্যান বস্টিক সাইন। ইসিজিতে কি হয় একটু আগে আমরা বলেছি, কিউটি প্রলঙ্গেশন হয়। এবং কিউটি আসলে তোমাদের জন্য আরো কতটুকু হবে, অ্যাকচুয়ালি কারেক্টেড কিউসি দেখতে হয়, বিকজ যদি কারো ব্র্যাডিকার্ডি হয়, ব্র্যাডিকার্ডিয়াতে এমনিতে কিউটি প্রলঙ্গেশন থাকে। এই জন্য কারেক্টেড কিউটি, কিউটি সি বলে যেটাকে, মানে কিউটি ডিভাইডেড বাই রুট আর আর, এইটা যদি 0.5 এর চেয়ে বেশি হয় আমরা ধরে নিই যে কিউটি প্রলঙ্গেশন। এখন আমরা ইনভেস্টিগেট করব, কি কি ইনভেস্টিগেশন করব? অলওয়েজ আমাদের মনে রাখতে হবে, ক্যালসিয়াম যেহেতু অ্যালবুমিনের সাথে বাউন্ড থাকে, আমরা ক্যালসিয়াম অলওয়েজ উইথ অ্যালবুমিন এটা পেয়ার করব, ক্যালসিয়াম উইথ অ্যালবুমিন সব সময়। আমরা যদি আগের জিনিসগুলোতে আসি, যে ক্যালসিয়ামের সাথে সবসময় ব্যালেন্স মেনটেন করে ফসফেট, সুতরাং ক্যালসিয়াম অ্যালবুমিন ফসফেট, এই ট্রাইড আমরা মনে রাখবো চোখ বন্ধ করে। ক্যালসিয়ামের ইনভেস্টিগেশন মানে হলো ক্যালসিয়াম অ্যালবুমিন ফসফেট। আচ্ছা, এইবার যদি ক্যালসিয়াম ডিসঅর্ডার হয়, আমাদের সবচেয়ে বড় স্টোর হাউস কোনটা? বোনস। চেঞ্জ হবে বোনসের সাথে, আইদার ডিপোজিশন অর রিলিজ, যাই হোক। সেক্ষেত্রে বোনসের অ্যাক্টিভিটির জন্য যে বোন এনজাইম, সেটার একটা অল্টারেশন হবে। আমরা অ্যালকালাইন ফসফেটেজ দেখব। আচ্ছা, আর একটু আগে আমরা দেখলাম যে হাইপোক্যালসিমিয়া কেন হচ্ছে? রেনাল ইম্পেয়ারমেন্ট, প্যারাথাইরয়েড ডেফিসিয়েন্সি, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। সো এইগুলো আমরা করব। কিছু কিছু ক্ষেত্রে আমরা ক্যালসিয়াম হাইপোক্যালসিয়ামে আমরা কারেক্ট করতে পারছি না, কারণ হলো ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি। ম্যাগনেসিয়াম যে কাজগুলো করে আমাদের একটু জানা দরকার, আমি খুব বেশি রাখি না এখানে। ম্যাগনেসিয়াম এই ক্যালসিয়াম সেন্সিং রিসেপ্টরের উপরে কাজ করে, যার জন্য যেটা হবে, যদি ম্যাগনেসিয়াম লো থাকে প্যারাথরমোন সিক্রেশন অটোমেটিক্যালি কমে যায়। অথবা সেকেন্ড যে কাজ করে, ম্যাগনেসিয়াম প্যারাথরমোনের অ্যাকশন, টিস্যুতে যে অ্যাকশন সেটা হতে দেয় না, যার জন্য যদি মানে লো ম্যাগনেসিয়াম থাকে তাহলে কি হবে, যে প্যারাথরমোন সিক্রেশন কমে যাবে, পেশেন্টের হাইপোক্যালসিমিয়া হবে। এবং ইম্পর্টেন্ট আরেকটা জিনিস আমাদের একই সাথে ধারণা যেটা রয়ে গেল, যে যেহেতু ম্যাগনেসিয়ামের ম্যানিফেস্টেশন হয় হাইপোক্যালসিমিয়া, তার মানে হাইপোম্যাগনেসিয়ামের সিমটমটাই হলো হাইপোক্যালসিমিয়ার মতো একদম সেম। তার মানে যদি ম্যাগনেসিয়াম নিয়ে শর্ট নোট আসে আমরা উত্তর দিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। তাহলে ইনভেস্টিগেশন আমরা একটু সামারি করি আবার। যে ক্যালসিয়াম, আমি বলছি ক্যালসিয়াম মানে পেয়ার উইথ অ্যালবুমিন এবং ওর সাথে ফসফেট, ব্যাস এটা আমাদের বেসিক কি হয়ে গেল। কেন প্রবলেমটা হচ্ছে আমরা তিনটা মূল কাজ মনে রাখবো, যে প্যারাথাইরয়েড হরমোন ডেফিসিয়েন্সি, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, রেনাল ফেলিওর, মানে এই তিনটা জিনিস করে ফেলবো। এছাড়া যেহেতু এটা ডিপোজিশন হয় বনে, এবং সেক্ষেত্রে আমরা বোন এনজাইম করবো এবং ম্যাগনেসিয়াম করবো। দিস ইজ অল অ্যাবাউট ইনভেস্টিগেশন।
কেমন করে ইন্টারপ্রিট করব? আমাদের সোজা কথা যে আমরা ক্যালসিয়ামটাকে কারেক্টেড ক্যালসিয়াম করে নিব, যে ক্যালসিয়াম কারেক্টেড আছে কিনা। সিম্পল জিনিস যেটা, ভিটামিন ডি কি কাজ করে? ভিটামিন ডির কাজ হচ্ছে হলো, আমরা একটু আগেই দেখলাম যে গাট থেকে ক্যালসিয়াম এবং ফসফেট অ্যাবজর্পশন করে। তার মানে যদি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয়, বোথ ক্যালসিয়াম অ্যান্ড ফসফেট উইল বি লস্ট ইন স্টুল। তার মানে ক্যালসিয়াম এবং ফসফেট দুটাই লো। যদি ক্যালসিয়াম ফসফেট দুটাই লো পাই, আমরা ধরে নেব এটা ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। প্যারাথরমোন ডেফিসিয়েন্সিতে যেটা হবে ঠিক উল্টা ঘটনাটা ঘটবে, যে ক্যালসিয়াম লো, ফসফেট হাই। তো রেনাল ফাংশন টেস্টে আমরা রেনাল ক্রিয়েটিনিন বেশি পাবো, একই সাথে অনেক রকম চেঞ্জ হয়, আমরা এটার সম্পর্কে ডিটেইলে এই মুহূর্তে আসছি না, এটা আমাদের আজকের আলোচনার বাইরে। এক্সেস ফসফেট থাকতে পারে, হাইপোক্যালসিমিয়া থাকতে পারে, প্যারাথরমোন বেশি থাকতে পারে, যাই হোক এটা আমাদের আলোচনার বাইরে। জাস্ট এতটুকু মনে রাখবো, হাইপোক্যালসিমিয়া সাথে আমরা রেনাল ফাংশন বেশি পাচ্ছি, আমরা ধরে নেব ইট কুড বি ডিউ টু রেনাল ইম্পেয়ারমেন্ট। ওকে, আচ্ছা। যখন বোন টার্নওভার বেশি হয়, অ্যালকালাইন ফসফেটেজ উইল বি হাই। আর আমরা বললাম যে ক্যালসিয়াম আমরা কারেকশন করতে পারছি না, উই শুড ডু এ ম্যাগনেসিয়াম। তাহলে এই হলো মোটামুটি আমাদের ইন্টারপ্রিটেশন। এবার আসি ট্রিটমেন্ট। পড়া খুবই কম, আমাদের অল্প পড়া, আমাদের আশা করছি এইটুকু যদি ফলো করতে পারো, আমাদের অন্তত প্রপে কোথাও আটকাবে না। এখন হাইপারক্যালসিমিয়া হতে পারে, হাইপোক্যালসিমিয়া হতে পারে অ্যাকিউট, যেটার ম্যানিফেস্টেশন নিয়ে আসতে পারে খুব সিভিয়ার কন্ডিশন, এটা একটা ইমার্জেন্সি সিচুয়েশন, অথবা ক্রনিক ম্যানিফেস্টেশন আসতে পারে। যখন অ্যাকিউট ম্যানিফেস্টেশন থাকে, আমাদের ম্যানেজমেন্টটা জরুরি। মানে হঠাৎ করে হাইপোক্যালসিমিয়া হয়েছে যে কোনো কারণে, হঠাৎ করে আমাদের অ্যালকালোসিস হয়েছে, পেশেন্টটি টানি নিয়ে আসবে। হঠাৎ করে খুব ম্যাসিভ ট্রান্সফিউশনের জন্য তার হাইপোক্যালসিমিয়া হয়েছে, এটা হতে পারে। টিউমার লাইসিসের জন্য, এক্সেস ফসফেটের জন্য হঠাৎ করে হাইপোক্যালসিমিয়া, হোয়াট এভার মেবি। নেক সার্জারি করা হয়েছে, প্যারাথরমোন ড্যামেজ হয়ে গেছে যে কোনো কারণে, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, তার জন্য হতে পারে অ্যাকিউট প্রেজেন্টেশন। অ্যাকিউট প্রেজেন্টেশন মানে কি? তার ওই যে সেই কার্পোপেজাল স্পাজম এবং স্ট্রাইডোর এগুলো নিয়ে বাইরে নিয়ে প্রেজেন্ট করবে আমাদের কাছে। তো যদি অ্যাকিউট কন্ডিশন থাকে, আমাদের অ্যাকিউট কন্ডিশনটাকে খুব দ্রুত কারেকশন করতে হবে। কিভাবে? আমরা এখানে রুল অফ 10 মনে রাখি। 10 ml 10%, 10 times dilution over 10 minutes, 10 10 10 10, ব্যাস। 10 ml 10 to 20 ml, দরকার আরো বেশি হলে আরো বেশি লাগবে, সেটা না। 10 ml 10% calcium gluconate, 10% dilution should be given over 10 minutes. আর 20ও বলতে পারি আমরা, 20 10 to 20 ml যদি দিয়ে থাকি ঠিক একই রকম, 10 to 20% ডাইলুশন করে আমরা কিসে দিব? ডেক্সট্রোজেও দিতে পারি, নর্মাল স্যালাইনেও দিতে পারি। তো এটা দিয়ে আমরা 10 মিনিটে দিলাম। যদি এটা কারেকশন হয়ে যায়, তার সিমটম চলে গেছে, গুড, আমাদের আর ফার্দার কারেকশন দরকার নেই। কিন্তু যদি না যেয়ে থাকে, দ্যাট দিস ডোজ শুড বি রিপিটেড আনটিল সিমটম রিজলভস। আমরা দিতে থাকবো 10 মিনিট পর পর, 10 থেকে 15 মিনিট পর পর ক্যালসিয়াম দিতে থাকবো আনটিল সিমটম রিজলভ। যখন সিমটম রিজলভ হয়, তখন এই জিনিসটুকু যাতে রিকারেন্স না হয়, আমরা এটা মেইনটেনেন্স ডোজ করব। 40 ml 10 মানে 4 অ্যাম্পুল, আমরা 1 লিটার নর্মাল স্যালাইনের মধ্যে 4 অ্যাম্পুল ক্যালসিয়াম গ্লুকোনেট দিয়ে ওভার 24 আওয়ার্স মানে 10 ড্রপসে আমরা চালু করে রাখবো, সারাদিন চলতে থাকবে এটা। এখন এত চেষ্টা করলাম, বারবার দিচ্ছি, একটু আগে আমরা বললাম যদি এরকম বারবার দেওয়ার পরেও ক্যালসিয়াম কারেকশন হচ্ছে না, আমাদের সন্দেহ থাকবে ইট কুড বি ডিউ টু ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি। আমরা ম্যাগনেসিয়াম অ্যাসেস করব এবং প্রয়োজনে রিপ্লেস করব। কেমন করে? আমরা একটু পরে আসছি। এখন অ্যাকিউট হাইপোক্যালসিমিয়া আমরা কখন আইভি দিব, এটা আমরা একটু আগে বললাম। যার সিমটম আছে, সিভিয়ার সিমটম, মাইল্ড সিমটম নয়, সার্কামোরাল নামনেস, প্যারেস্থেসিয়া, এগুলোর জন্য ইউজুয়ালি আইভি দরকার হয় না। যদি তার কার্পোপ্যারাইটাল স্পাজম বা টিটানি থাকে, যদি তার কার্ডিয়াক অ্যাবনরমালিটি থাকে, দ্যাট পেশেন্ট শুড বি ট্রিটেড উইথ আইভি ক্যালসিয়াম। আদারওয়াইজ ইভেন ইন অ্যাসিমটোমেটিক, যদি কারেক্টেড ক্যালসিয়াম ইজ ভেরি ভেরি লো মানে কি লেস দেন 7.5 যদি থেকে থাকে, আমাদের আইভি কারেকশন লাগবে। আদারওয়াইজ আইভি কারেকশন দরকার নেই, আমরা মুখে কারেকশন দিলেই পারবো। ক্রনিক হাইপোক্যালসিমিয়া, ক্রনিক হাইপোক্যালসিমিয়া মানে ক্রনিক ডেফিসিয়েন্সির জন্য যেটা হচ্ছে ধীরে ধীরে হচ্ছে, আমাদের সিমটমটাও খুব মাইল্ড হয় ইউজুয়ালি। আর যেহেতু খুব মাইল্ড সিমটম হয়, সুতরাং আমরা
এই অ্যাগ্রেসিভ ম্যানেজমেন্টের প্রয়োজন নেই, আমরা জাস্ট ওরাল কারেকশন দিয়ে করতে পারবো। যে আমাদের যতগুলো ক্যালসিয়াম সল্ট আছে আমরা টার্গেট হলো 1 থেকে 3 গ্রাম এলিমেন্টাল ক্যালসিয়াম পার ডে উইথ ভিটামিন ডি মেটাবোলাইটস। ভিটামিন যদি এটাতে কারেকশন হয়ে যায় তো ভালো, আদারওয়াইজ আমাদের ভিটামিন ডি মেটাবোলাইটস অ্যাড করতে হবে ক্যালসিয়াম অ্যাবজর্ব করানোর জন্য। আমাদের টার্গেট ক্যালসিয়ামটাকে লো নরমাল রেঞ্জে মেনটেন করব এবং চেক করব 3 to 6 মান্থ ইন্টারভ্যাল। এখন আসি এটা আমরা হাইপোক্যালসিয়ামের কারেকশন হলে এখন কারণের উপর নির্ভর করবে যে আমাদের বাকি ম্যানেজমেন্ট কি হবে। কমনেস্ট যদি হলো হাইপোপ্যারাথাইরয়েডিজম, যদি হয় হাইপোপ্যারাথাইরয়েডিজমে কি করব, আমাদের প্রবলেমটা ছিল হচ্ছে ক্যালসিয়াম কম, কেন? প্যারাথরমোন কম। এখনো পর্যন্ত প্যারাথরমোন এটার জন্য ট্রিটমেন্টের জন্য রিকমেন্ডেড না। আমরা যেটা করব তার ক্যালসিয়াম কারেকশন করব। যদি ওরাল ক্যালসিয়াম দিয়ে এটা কারেক্টেড হয়ে যায় ভেরি গুড, আমাদের বাড়তি কোনো কিছুই লাগবে না। বাট যদি ওরাল ক্যালসিয়াম দিয়ে এটা কারেকশন হচ্ছে না, মানে এটা ক্রনিক কেসের কথা বলছি, সেক্ষেত্রে আমাদের ভিটামিন ডি মেটাবোলাইটস, অ্যাক্টিভ মেটাবোলাইটস, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা যে জিনিসটুকু আগে বলেছি যে ভিটামিন ডির যে অ্যাক্টিভেশন হয়, মানে 25 হাইড্রোক্সি ক্যালসিফেরল যেটা লিভার থেকে আসছে, কিডনিতে এসে 125 ডাইহাইড্রোক্সি কোলেক্যালসিফেরল হয়। এই যে এনজাইম আলফা হাইড্রোক্সিলেজ, এই এনজাইমের অ্যাক্টিভিটিটা বাড়ায় হলো প্যারাথাইরয়েড হরমোন। তার মানে প্যারাথাইরয়েড হরমোন যদি না থাকে সেক্ষেত্রে এই যে অ্যাক্টিভ ভিটামিন ডি 3 যেটা মানে ক্যালসিট্রায়ল, এটা তৈরি হবে না। এমনি সাধারণভাবে আমরা ভিটামিন ডি ডেফিসিয়েন্সিতে একটা মানে বেস ভিটামিন ডি দিব, হ্যাঁ, আমরা একটু পরে আসছি। বাট যদি হাইপোপ্যারাথাইরয়েডিজম হয়, আমরা কমন যে ভিটামিন ডি আমাদের বাজারে এখন অ্যাভেলেবেল, সব প্রেসক্রিপশনে পাওয়া যায়, ডি রাইজ। যদি হাইপোপ্যারাথাইরয়েডিজমের জন্য হয় সেক্ষেত্রে আমরা এই ক্যালসিট মানে কোলেক্যালসিফেরল দিতে পারবো না বিকজ ইট উইল নট বি অ্যাক্টিভেটেড ইনটু ক্যালসিট্রায়ল। আমাদেরকে ডাইরেক্টলি অ্যাক্টিভ ফর্ম দিতে হবে। রেনাল ফেলিউরে যেটা করি ঠিক একই রকম, রেনাল ফেলিউরে ওই এনজাইমটা নাই, আর হাইপোপ্যারাথাইরয়েডিজমে ওই এনজাইমটা কাজ করে না, ক্যালসিট্রায়ল দিতে হবে। এছাড়া আলফা ক্যালসিডায়ল মানে এই 1 পজিশনে হাইড্রোক্সিলেটেড এই আমাদের দেশে পাওয়া যায় না, বাট ইটস অ্যাভেলেবল, আলফা ক্যালসিডায়ল বলি এটাকে, যেটা আমরা ইউজ করতে পারি। প্যারাথরমোন যদিও আছে এখন পর্যন্ত হাইপোপ্যারাথাইরয়েড ট্রিটমেন্টে, এটা ইন্ডিকেটেড না। হাইপোম্যাগনেসিয়ামিয়া যদি আমরা কখন সাসপেক্ট করব একটু আগে আমরা বলেছি, সেক্ষেত্রে আমাদের কারেকশন করব আইভি কারেকশন 4 to 8 মিলিমোল ওভার 10 মিনিটস। এটাও আমাদের মোটামুটি ডাইলুট করে দিতে হয় 10 to 15 মিনিটস। এখানে আমাদের যে এগুলো পাওয়া যায়, আমাদের কিছু অ্যাম্পুল পাওয়া যায় 50% সলিউশন, তার জাস্ট 5 ml অ্যাম্পুল পাওয়া যায়, মানে তার অর্ধেকটা নিতে পারে, অর্ধেক থেকে একটা, মানে হাফ বাই 1 অ্যাম্পুল ওভার 15 মিনিটস ডাইলুশন করে দিতে হবে। অথবা আমাদের বাজারে যে ডাইলুটেড ফর্মে পাওয়া যায় 4% সলিউশন, সেটা 100 ml ব্যাগ পাওয়া যায়, অর্ধেকটা 15 মিনিটে আমরা দিব। এটা দেওয়ার পরে আমরা স্লো ইনফিউশন করব 1 মিলিমোল পার আওয়ার হিসাবে, যতক্ষণ পর্যন্ত না এটা কারেকশন হয়। যখন কারেকশন হয়ে যাওয়ার পরে আমাদের ওরাল ক্যালসিয়াম দিয়ে লং টার্ম এটা মেইনটেন্স ডোজ হিসাবে রাখতে হবে। ম্যাগনেসিয়াম অক্সাইড আমাদের এখানে পাওয়া যায়, আমরা এটা পরবর্তীতে লং টার্ম ম্যাগনেসিয়াম অক্সাইড ডেইলি মেইনটেইন করব। ভিটামিন ডি ডেফিসিয়েন্সিতে যেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি ভিটামিন ডি মেটাবোলাইটস অনেকগুলো, আমরা ডিটেল আন্ডার গ্রাজুয়েটে মোটেই দরকার নাই, শুধু এতটুকু জানলে হবে আমাদের যে ক্যালসিফেরল, যেটা কোলেক্যালসিফেরল বা আর্গো হচ্ছে যখন প্ল্যান্ট সোর্স, আর্গো ক্যালসিফেরল বা কোলেক্যালসিফেরল, এটাই অ্যাকচুয়ালি ভিটামিন ডি এবং এটার অ্যাকশন অনেক, শুধুমাত্র ক্যালসিয়াম মেটাবলিজম ছাড়াও অনেক কাজ আছে। এই জন্য যাদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আমরা কিন্তু মেজার করি 25 হাইড্রোক্সি ভিটামিন ডি বা আদার টোটাল ভিটামিন ডি, বিকজ এই 25 হাইড্রোক্সি ভিটামিন ডি বা এই যে কোলেক্যালসিফেরল এগুলা এগুলোর ক্যালসিয়াম মেটাবলিজম ছাড়াও হরমোন, স্টেরয়েড হরমোন, আরো অনেক ফাংশন আছে। এই জন্য ভিটামিন ডি ডেফিসিয়েন্সিতে আমরা ভিটামিন ডি কারেকশন করব, অ্যাক্টিভ ফর্ম না। এই জিনিসটুকু আমাদের মনে রাখতে হবে। অ্যাক্টিভ ফর্ম রাখলে আমাদের ক্যালসিয়াম ম্যানেজমেন্ট হয়ে যাবে, ক্যালসিয়াম কারেকশন হবে, কিন্তু বডির যে আর ফাংশন গুলো সেগুলো হবে না। এই জন্য আমরা মেজারও করি 25 হাইড্রোক্সি ডি বা টোটাল ভিটামিন ডি, অথবা প্রত্যেকটা ফ্র্যাকশনে মেজার করি, এবং আমরা রিপ্লেসও করি ওইগুলা একটা বেস যে কোলেক্যালসিফেরল
বা আর্গো ক্যালসিফেরল। আমাদের ডেইলি রিকোয়ারমেন্ট হচ্ছে 800 থেকে 1000 ইউনিট, যেটা মেনোপোজালদের ক্ষেত্রে একটু, পোস্ট মেনোপোজাল ওমেনদের ক্ষেত্রে একটু বেশি, আপ টু 1500 ইউনিট। প্রেগনেন্সিতে এর রিকোয়ারমেন্টটা ফার্দার বেড়ে যায়, এটা অ্যারাউন্ড 2000 ইউনিট পার ডে। এটা আমাদের ডেইলি রিকোয়ারমেন্ট, আমাদের এই রিপ্লেস করতে হবে ফর লং পিরিয়ড। আর যে ডেফিসিয়েন্সি কারেকশনের জন্য আমরা অনেক সময় খুব র্যাপিড বুস্টিং করি, যে সিঙ্গেল ডোজ 1.5 থেকে 3 লাখ ইউনিট ওরালি দিতে পারি, অথবা আইএম ইনজেকশন আমরা দিয়ে দিতে পারি। দিলে খুব র্যাপিড কারেকশন হয়ে গেল, এরপর আমরা মেইনটেনেন্স ডোজ হিসাবে রাখবো। এছাড়া আমরা বললাম ক্যালসিফেরল ছাড়াও অ্যাক্টিভ মেটাবোলাইটস, যে একটু আগে যেমন বললাম যে আর্গো ক্যালসিফেরল, পারিক্যালসিফেরল, ক্যালসিফিডায়ল, অনেক ধরনের মেটাবোলাইটস আছে, আমরা সেগুলো ডিটেলসে যাচ্ছি না। যে কোনোটা বিভিন্ন কন্ডিশন, এক একটা কন্ডিশন এক একটা ইউজ করা যায়। যাক, এগুলো আমাদের আলোচনার বাইরে, আমরা এগুলো এতটুকু জানলেই চলবে। তো এই হলো প্রিপারেশন, মোটামুটি আমাদের হাইপোক্যালসিয়ামে এটুকু জানলেই চলবে। থ্যাংক ইউ ফর ইউর পেশেন্ট হিয়ারিং। আর ডেফিনেটলি আমি পরবর্তীতে এটা জিনিসগুলো পোস্ট গ্রাজুয়েটের মতো করে ক্লাস নেব ইনশাআল্লাহ। আমাদের পোস্ট গ্রাজুয়েটের পড়া শুরু এখান থেকে। এই হাইপোপ্যারাথাইরয়েড যেখানে আমরা শেষ করলাম, এর ডিফারেনশিয়াল ডায়াগনোসিস, এগুলো সম্পর্কে ডিটেল পড়তে হবে। ভিটামিন ডি মেটাবোলাইটস সম্পর্কে আমাদের ডিটেল জানতে হবে, এবং কখন কোনটা কিভাবে দিব। তো থ্যাংক ইউ অল। ইনশাআল্লাহ আমরা নেক্সট সে কন্টিনিউ করব একইভাবে। সে পর্যন্ত সবাইকে শুভকামনা, ধন্যবাদ।